নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যা লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা এবং আমার সাথে আমার সহকর্মী স্নেহা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো আজকে আমাদের ফোনিং নাম্বার খোলা আছে। নাম্বারটি হচ্ছে 0381350050। অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন এবং আপনাদের কি নিজস্ব মতামত রয়েছে আমাদের আজকের আলোচনার বিষয়ে অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন। এবার অবশ্যই আজকের আমাদের যে আলোচনার বিষয় তা আপনাদের সামনে ইতিমধ্যেই স্ক্রিনে চলে এসেছে যে ত্রিপুরা রাজ্যে আরও একটি নতুন স্ট্রেন এবং সেই নতুন স্ট্রেনের থাবায় রয়েছে দুজন প্রাণ হারিয়ে যায়। ইতিমধ্যে আমাদের রাজ্যবাসী দুজন প্রাণ হারায় সেই নতুন স্ট্রেনের থাবায়, এবং সেই স্ট্রেন আদতে কোথা থেকে এসেছে, কোথায় তার উৎপত্তি স্থল এবং কিভাবে স্ট্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের ত্রিপুরাবাসীর জন্য, সমস্তটাই বিস্তারিত স্নেহা তুমি কি জানো? তোমার থেকে শুনো। দেখো, দ্বিতীয় স্ট্রেন বা দ্বিতীয় মিউট্যান্ট যেটা বলছো, আমরা যখন জানুয়ারি মাসে আমরা নতুন করে আবার কিন্তু করোনার থাবাতে করাল গ্রাসের দিকে পড়ছিলাম, আমরা কিন্তু তখনই জেনেছিলাম যে করোনার দ্বিতীয় স্ট্রেন বা করোনার দ্বিতীয় মিউট্যান্ট কিন্তু ভীষণভাবে কিন্তু সেটা কিন্তু প্রাণঘাতী বা মারাত্মকভাবে আসতে চলেছে বা এসেও গেছে। এবং সেই তারপর থেকে কিন্তু একটার পর একটা এবং এই মুহূর্তে প্রথমবারের মতন যখন আমরা দেখেছিলাম হাঁপানিয়া হাসপাতাল থেকে কিন্তু নার্সদের মধ্যে বা 6 জনের মধ্যে কিন্তু দেহে কিন্তু নতুন করে করোনার প্রবেশ পাওয়া গেছিল। তখনকার সময় আমরা গেছিলাম, সেখানে যাওয়ার পর যেটা জেনেছিলাম যে নর্মাল ফ্লু ছিল। তো তারপরে আমরা দেখেছি কতটা গা ঢিরে ছিল এবং প্রশাসন কতটা সেক্ষেত্রে তৎপর ছিল। প্রশাসন তৎপরতা কিন্তু বলতে গেলে কিন্তু তখন ছিলই না বলা চলে। আচ্ছা যাক, সেটা অন্য বিষয়। এবং যেটা বলছো সেকেন্ড মিউট্যান্ট বা প্রাণঘাতী মিউট্যান্ট, এই মুহূর্তে দুজনের প্রাণে রয়েছে। এবং এই বিষয়টা যদি দেখি যে দিল্লি বা মহারাষ্ট্রের যে পরিস্থিতির দিকে একবার লক্ষ্য করি যে খতরনাকভাবে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে, সেক্ষেত্রে ত্রিপুরাও কিন্তু তার থেকে বাদ পড়েনি। সেক্ষেত্রে আমরা দেখেছি এতকাল কিন্তু আগরতলা এয়ারপোর্টে কিন্তু কোনো রকমের আরটিপিসিআর টেস্ট ছিল না। বর্তমানে কিন্তু আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে এবং আরটিপিসিআর টেস্টের পরেই কিন্তু ছাড়া হচ্ছে। যেহেতু একটা বিষয় কিন্তু প্রত্যেকের মধ্যে ছিল, পূজা, জনগণের মধ্যে ছিল যে আরটিপিসিআর টেস্ট যেহেতু হচ্ছে না বা যেহেতু ফ্লাইট ট্রেন এগুলো বন্ধ করা হচ্ছে না, সেহেতু কিন্তু যৎক্ষণাৎ কিন্তু সেটা কিন্তু প্রবেশ করতে পারে, সেটা কিন্তু একটা বলা বাহুল্য ছিল। এবং এই মুহূর্তে কিন্তু সেটারই কিন্তু প্রবেশ এবং দুজনের অবধারিত কিন্তু বলছে যেটা তুমি মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ বা মিউটেন্ট বলছো তুমি, দ্বিতীয় সেকেন্ড ডবল মিউটেন্ট যেটা এসছে নাম রয়েছে, এটার কিন্তু স্ট্রেন ইউকে স্ট্রেন অসমে প্রথমবার দ্বিতীয় ঢেউয়ে কিন্তু ভাইরাসের ইউকে স্ট্রেন কিন্তু অসমে ধরা পড়েছিল। প্রথমে যতটুকু জানি স্নেহা, তোমার মারফতে আমি জানতে পেরেছিলাম সেটা মহারাষ্ট্র থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, সেটা ঠিক 1 মিনিট। অবশ্যই তুমি যে বিষয়টি বলছিলে স্নেহা, যে একদমই আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যই শুধু নয়, রাজ্যবাসী নয়, পুরো দেশ জুড়ে কিন্তু এমন একটি বিষয়ে চলে এসেছিলাম যে পরিস্থিতি একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে, আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। যে বিষয়ে ছিলাম, এবার যেটা তুমি বলছো যে করোনা ভাইরাসের ডবল মিউটেন্ট স্ট্রেন যেটা নতুন এসে, ইতিমধ্যে কিন্তু নেট দুনিয়ায় কিন্তু সেটা ভাইরাল এবং প্রত্যেকেরই জানা রয়েছে ডবল মিউটেন্ট স্ট্রেন রয়েছে এটার নাম। সেটার যদি উৎপত্তি ডবল মিউটেন্ট স্ট্রেন হলো করোনা ভাইরাসের ক্যালিফোর্নিয়া ও ইউকে স্ট্রেনের সংমিশ্রণে তৈরি ভাইরাসের এক নতুন প্রজন্ম। সম্পূর্ণটাই কিন্তু ভার্চুয়াল জগতের দ্বারা কিন্তু আমাদের জানা সেই সম্বন্ধে, এবং নাম দেওয়া হয়েছে যেটা V1 রয়েছে, V সামথিং রয়েছে। ভাইরাসের এই নতুন যে প্রজন্ম অত্যন্ত বিপজ্জনক এবং খুব দ্রুত কিন্তু তা ছড়িয়ে পড়তে পারে। ফলে অসমেও কিন্তু এই ডবল মিউটেন্ট স্ট্রেনের উপস্থিতির জন্য সংক্রমণ অনেক গুণ ছড়ানোর কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দিন 2 আগে কিন্তু ডিব্রুগড় বিমানবন্দরে এক যাত্রীর দেহে কিন্তু ভাইরাসের ডবল মিউটেন্ট স্ট্রেনের অস্তিত্ব পাওয়া যায় এবং অসম থেকে পাঠানো স্যাম্পল পরীক্ষা করে কিন্তু সেটা নিশ্চিত করেছে ICMR। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এই খবর জানিয়েছেন। অসমের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে এই খবরে কিন্তু খুবই উদ্বিগ্ন এবং আসামে কিন্তু গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন 1.931 এবং মৃত্যু হয়েছে 10 জনের। তো এই ছিল এই বিষয়, এবং এই মুহূর্তে কিন্তু অসমের পর কিন্তু সেটা নর্থ ইস্টে প্রবেশ করেছিল গতকাল পর্যন্ত, বৃহস্পতিবার আজ পর্যন্ত, এবং তারপরেই কিন্তু সেটার কিন্তু একেবারে
নর্থ ইস্ট আসাম ছাড়িয়ে কিন্তু ত্রিপুরায় তার প্রবেশ। এবং সেখানে অবশ্যই বলবো আমাদের যতটুকু খবর রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে এর মধ্যে কিন্তু এই নতুন স্ট্রেনের কবলে পড়ে কিন্তু দুজনে প্রাণ হারায়, এবং যেটা এই মুহূর্তের সবচেয়ে কিন্তু একটি আশ্চর্যের বিষয়, তার পাশাপাশি চিন্তার বিষয়ও বটে, যে জায়গায় আমরা স্বাভাবিক জীবনে প্রায় ফিরে এসেছিলাম সেখানে আবারও দ্বিতীয় ঢেউয়ের কবলে এখন গোটা দেশ। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নতুন স্ট্রেন বা যেখান থেকে এসেছে স্নেহা আপনাদের কাছে তুলে ধরেছে, এবং সেই স্ট্রেনের কারণে কিন্তু দুজন প্রাণ হারায় আমাদের ত্রিপুরা রাজ্যে। এবং সেই ঘটনাটি চিন্তার বিষয় সেই কারণে যে এই স্ট্রেন কতটুকু ছড়িয়ে পড়েছে, কতটুকু সংক্রমিত হয়েছে, এবং আগামী দিনে এই স্ট্রেন যদি মারাত্মক বা এর কারণে যদি মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর দিক থেকে যদি সেটা মারাত্মক হয়ে থাকে তবে কিন্তু আরো মৃত্যুর সংখ্যা উঠে আসতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট একটি পার্বত্য অঞ্চল বা পার্বত্য রাজ্য, সেখানে এত কম সংখ্যক আমাদের জনসংখ্যা যে খুব সহজেই সেই নতুন স্ট্রেন যদি ছড়িয়ে পড়ে বা সংক্রমণ শুরু হয় তবে কিন্তু করোনার সার্কেল বা নিউ স্ট্রেনের সার্কেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে আমরা দেখতে পাবো। এবং আমরা প্রে করবো এমন যেন না হয়, কিন্তু বা এরকম যদি হয় তবে তার দায় কে নেবে সেটাই কিন্তু প্রশ্ন। দেখো, করোনার নতুন স্ট্রেন যেটা রয়েছে, করোনার নতুন স্ট্রেন এসছে এবং চারদিকে কিন্তু এই মুহূর্তে যদি মানে পারিপার্শ্বিক পরিস্থিতি যদি দেখি, পশ্চিমবঙ্গ সহ কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু 8 দফার ভোট আজই কিন্তু শেষ হতে চলেছে এবং আজই কিন্তু শেষবারের মতো ভোট হচ্ছে। রাজ্যে যদি দেখে থাকি এই মুহূর্তে কিন্তু করোনা ভ্যাকসিন যেটা চলছে, করোনা ভ্যাকসিনেশন চলছে। প্রথম দিকে আমাদের যেটা ধারণা ছিল যে করোনার ভ্যাকসিনেই কিন্তু সেটা থামানো যাবে কিনা, করোনার ভ্যাকসিনেই কি তবে তাহলে করোনার উৎপাত সেখানেই বন্ধ হচ্ছে, কিন্তু একেবারেই না। করোনার ভ্যাকসিন যখন তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ব্যস্ত, এবং করোনার ভ্যাকসিন যখন একটা সময় আমরা কিন্তু দেখেছিলাম যে করোনার ভ্যাকসিন নিয়ে কিন্তু অনেকেই কিন্তু একটু গা ঢিলিমি দিচ্ছিল বা অনেকেই নিতে চাইছিলেন না। তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রী কিভাবে ভার্চুয়ালির মাধ্যমে কিন্তু তিনি কিন্তু আজ্ঞা দিয়েছিলেন বা বলেছিলেন যতটা সম্ভব সেটার উপরে কিন্তু নির্ভর করতে হবে। তারপর বিভিন্ন নিষেধাজ্ঞা লাগানো হয়েছে এবং এরপর কিন্তু আর যেটা রয়েছে 18 থেকে 40-এর এবার সেকেন্ড মিউটেন্ট স্ট্রেন যেটা আজকে শোনা যাচ্ছে, এর আগে যেটা ছিল, এর আগে আমরা যেটা দেখেছি যে 18 থেকে 40-এর মধ্যে কিন্তু তার সংক্রমণটা কিন্তু বেশি ছড়াবে, 18 থেকে 40 বছরের মধ্যে সংক্রমণ দেখা যাবে বেশি। তো সেই নিরিখে যদি দেখি আমরা প্রথম থেকে কিন্তু ভ্যাকসিনেশন শুরু হয়েছিল 40 বছর থেকে, অর্ধ 40 যারা রয়েছে তাদেরকেই কিন্তু আগে ভ্যাকসিনেশন করা হবে, কিন্তু 1 তারিখ থেকে যে নিয়ম তৈরি হচ্ছে 18 বছর থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু করা হচ্ছে ভ্যাকসিনেশন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে সেখানে অবশ্যই আরো একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব যে 18 ঊর্ধ্ব যারা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল স্নেহা, সেখানে কিন্তু শোনা যাচ্ছে সেখানে সেই সময়টা কিন্তু কিছুটা পিছিয়ে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই বিষয় নিয়ে আমরা বারবার আমাদের যে রাজ্যের সিএমও রয়েছেন ওনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, বা আমাদের রাজ্য কতটুকু প্রস্তুত এবার করোনা মোকাবেলায় সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম, এবং সেখানে কিন্তু বারবারই উনি আমাদের এড়িয়ে যান সেটা বলতেই হয়। এবং সেখানে আমাদের কাছে যতটুকু খবর উঠে এসেছে শুধুমাত্র আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী বা সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বিহাফে শিক্ষামন্ত্রী আমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরেন, এবং সেই অনুযায়ী আমাদের কাছে যতটুকু খবর আছে যে আমাদের রাজ্যে 1200 বেড রয়েছে করোনা মোকাবেলার জন্য, এবং সেখানে 2টা অক্সিজেন প্ল্যান্ট কিন্তু আমাদের রাজ্যে রয়েছে, 2টো অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। আবার বলে দেবো, সেখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের সামনে তুলে ধরেন যে 2টো অক্সিজেন প্ল্যান্ট রয়েছে আমাদের রাজ্যে করোনা মোকাবেলায়, এবং এই যে বিশেষ বিষয়টি তুলে ধরেন। এবং তার পাশাপাশি আমার সেই কথাটি বলার কি কারণ রয়েছে যে আরো পিছিয়ে দেওয়া হয়েছে 18 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের ভ্যাকসিনেশন, সেখানে কারণ হচ্ছে যে ভ্যাকসিনের অভাব কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম বহুদিন আগে থেকে। মহারাষ্ট্রে কিন্তু ভ্যাকসিনেশন কিছু কিছু জেলায় বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনের অভাবের কারণে, এবং সেই বিষয় নিয়ে ঘোষণা হয়ে গেছিল ঠিকই যে 1 মে থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে 18 ঊর্ধ্ব সকলকে, কিন্তু বা সেখানে ভ্যাকসিনের অভাবের কারণে যেহেতু কিছু কিছু রাজ্যে এখনো ভ্যাকসিনের অভাব রয়েছে বা সেখানে স্টকেজ নেই সেই পরিমাণে, এবং তাছাড়াও যে পরবর্তী বিভিন্ন রাজ্যে এখন ভ্যাকসিনের কথা রয়েছে 18 ঊর্ধ্ব, সেখানে কিন্তু বেশ একটা জনসংখ্যা হয়ে যায়, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে আবার একাংশের ক্ষেত্রে কিন্তু এটাও জানা যাচ্ছে যে অনেকেই কিন্তু এইবার কিন্তু কোভিড-19 টেস্ট করে কিন্তু তারপরেই কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে, সেখানেও কিন্তু একটা বিষয় চলছে
যে এবার কি কোভিড-19 যেহেতু এখনও দেখো সেরকম কোনো কিছু কিন্তু আমাদের হাতে প্রবেশ করে, কিন্তু দেখো ভ্যাকসিন বলো আর যাই বলো সর্বকিছুর পরেই কিন্তু সর্বোপরি কিন্তু যেগুলো নিয়মবিধি রয়েছে বা যেগুলো রয়েছে হাইজিন মেনটেন করা, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। মানে হাইজিন মেনটেনই কিন্তু করোনা থেকে বাঁচার একমাত্র উপায়। আর যেটা বলছো লকডাউনের কথা বলা হচ্ছে, লকডাউন যদি সেকেন্ড টাইম দেওয়া হয়, যেটা কালকে শিক্ষামন্ত্রী বলেছিলেন, একমত থাকবো। এবং হয়তো রাজ্যবাসীও যে যতটা আমি দেখেছি তোমার মার্কেট অ্যানালাইজের মাধ্যমে বা জনগণের সঙ্গে কথা বলে, শিক্ষামন্ত্রী কিন্তু সেই মতে কিন্তু বলেছেন যে জনগণের উপরে কিন্তু নির্ভর করছে লকডাউন দেবে কিনা। এখন যদি লকডাউন দেয়, যারা মেহনতি লোক রয়েছে, যারা গরিব সম্প্রদায়ের লোক রয়েছে, তাদের কি পরিস্থিতি হবে? গতবারের মতো দেখা যাবে তাহলে তাদেরকে আবার ফ্রি রেশনিং করতে হবে। এমনিতেই তো মে জুন মাস 2 মাস ফ্রি রেশনিং করা হবে। আর সেই ক্ষেত্রে যদি নতুন করে এবার লকডাউন দেয়, যারা সরকারি চাকরিরত রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের সরকারি চাকরি না, যারা মেহনতি লোক রয়েছে, যারা দিনমজুর রয়েছে, যারা খেটে খাওয়ার লোক রয়েছে, সেই ক্ষেত্রে যদি দেখি বা মার্কেট অ্যানালাইজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু ঠেকবে না। এবং এরকমটাই কিন্তু কালকে কিন্তু শিক্ষামন্ত্রীও কিন্তু সেরকম কথাই কিন্তু বলেছেন, সেই বিষয়টা কিন্তু শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্য শিক্ষামন্ত্রীর আলোচনায় আমরা রয়েছি। সেখানে স্নেহা অবশ্যই তোমার থেকে আরো জানার চেষ্টা করবো যে সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষামন্ত্রী রাজ্যের পরীক্ষার বিষয়ে কিছু একটা আপডেট তুলে ধরেছিলেন, যেখানে আমরা বিগত দিনেই কিন্তু দেখতে পাই ক্লাস 3 to 8 এবং ক্লাস 11 কিন্তু পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এবং সেখানে আরও যে রয়েছে ক্লাস 10 এবং 12 যারা এখন চূড়ান্ত পরীক্ষার কাছাকাছি রয়েছে, এবং তাদের কিন্তু প্রি বোর্ড এক্সাম একদমই কিন্তু সেখানে স্থগিত করে দেওয়া হয়। দেখো সেই বিষয়ে একটা কথা বলবো, যেটা তুমি বলছো একেবারেই ঠিক। 1 থেকে 8 পর্যন্ত কিন্তু সাসপেন্ড করা হয় স্কুল, এবং গত বছর 2020-তে এটা করা হয়নি। গত বছর 2020-তে কিন্তু প্রি প্রাইমারি করা হয়েছিল, এবং 2021-এও কিন্তু সেটা খুলেনি। 1 থেকে কিন্তু শুরুবাত হয়েছিল সেটার, এবং তারপর কিন্তু দেখা গেল যে 9, 10, 11, 12-এ কিন্তু সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। শুধু তাদের পরীক্ষাগুলো রাখা হয়েছিল, পরীক্ষাগুলো যেগুলো রাখা হয়েছিল। এবং সেই ক্ষেত্রে একাংশ স্টুডেন্টের ব্যাপার কথা রয়েছে, কেউ বলছে অফলাইনে পরীক্ষা হোক, কেউ বলছে অনলাইনে পরীক্ষা হোক, কেউ অফলাইনে পরীক্ষাটাকে কিন্তু নিজে ভাবছে যে সেটাই কিন্তু সর্বোপরি হলে সুবিধা, এবং কেউ বলছে অনলাইনে পরীক্ষা হলে সেটাই সুবিধা। একজন শিক্ষামন্ত্রী বা একজন মন্ত্রিসভার যেহেতু মন্ত্রিত্ব তিনি দিচ্ছেন শিক্ষা বিভাগ, তিনি বলেছেন যে পরীক্ষা দিতে হবে, কিন্তু পোস্টপন্ড করেছে, তার মানে ক্যান্সেলেশন না। আর যেটা বলছেন অনলাইনে পরীক্ষা, আমার জানা নেই অনলাইনে পরীক্ষা কতটা যুক্তিযোগ্য বা যুক্তিগ্রাহ্য। সেক্ষেত্রে প্রথমবারের মতো যদি দেখো অনলাইনে পরীক্ষা, একটি বিষয় অবশ্যই স্নেহা বলবো, সেখানে জনগণের মতামত অনুযায়ী কিন্তু বিভিন্ন অভিমত উঠে এসেছে যে যেহেতু 1 বছর আগে থেকে আমরা এই করোনা মহামারীর সাথে কিন্তু চলে আসছি, তবে কেন 1 বছরের পরেও কোনো ধরনের নতুন পদ্ধতি গ্রহণ করা হয়নি? সেখানে পরবর্তী সময়ে আমরা আবারও এর মোকাবেলা হতেই পারতাম। সেই ভাববেই বা সেই ভাবনায় ভাবান্বিত হয় কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না, সেটা কিন্তু রাজ্যবাসীর সেখানে একটি অভিযোগ রয়েছে। তাছাড়াও আরো বিভিন্ন দেখো রাজ্যবাসীর অভিযোগ সবটাই ঠিক আছে, কিন্তু অযৌক্তিক অভিযোগের দ্বারা এখানে আর অন্য কোনো প্রথা বা অন্য কোনো পদ্ধতি নেই। এবার অফলাইন, তুমি যেটা বলছো অনলাইন এক্সাম যদি হয়, অফলাইন এক্সাম এই মুহূর্তে যে পরিস্থিতি, সংক্রমণের পরিস্থিতি, হ্যাঁ ঠিক আছে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই নিরিখে রয়েছে, কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি, অফলাইন এক্সামটা কিন্তু খুব বেশি একটা সুবিধার্য হবে সেটা কিন্তু না। এই মুহূর্তে কিন্তু মানে মাঝ রাস্তাতেই কিন্তু থামতে হলো পরীক্ষা নিয়ে। এবং অনলাইনে এক্সাম যেটা তুমি বলছো, অনলাইনে এক্সাম গত বছর আমরাই করেছিলাম সেটা, যে এবং অনেকেই কিন্তু এটা দিয়েছিল, সেটা ডেপুটেশন দিয়েছিল যে অনেক জায়গাতে নেটের অপ্রতুলতা রয়েছে, যাদের নেট পরিষেবা দুর্বল রয়েছে, যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে তো দেশের শিক্ষার মান কিন্তু অনেকটাই নিচুর দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে যেখানে এতটা ঢালু প্রচেষ্টা বা ঢালাই প্রচেষ্টা, চিরুনি মানে ছাকা হচ্ছে, জালের মতন ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে, বা শিক্ষকতার ক্ষেত্রে এতটা জোর প্রয়াস, জোর কদম, সেখানে কি করে একটা মানে অফলাইন এক্সাম অনলাইন এক্সাম হতে পারে, সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একাংশ কিন্তু সেটা বলছেন যে অনলাইন, কেউ বলছে অনলাইন এক্সাম হোক, কেউ বলছে অফলাইন এক্সাম হোক। তো সেটার পরিস্থিতির নিরিখে কিন্তু অফলাইন এক্সামকে কিন্তু বাতিল করা হয়েছে।
একদমই অবশ্যই। তার পরবর্তী যে আমরা বিষয়টিতে আলোচনা করছি যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন এবং পশ্চিমবঙ্গের নির্বাচন, আমরা যেটা আমাদের সামনে উঠে এসেছে যে 8 দফায় নির্বাচন। প্রথমে একটি বিষয় বলবো, এখন করোনা মহামারী কাল রয়েছে, সেখানে আমরা মাদ্রাসা হাইকোর্টের বিশেষভাবে অভিযোগ দেখতে পাই, সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারকে তারা সরাসরি জিজ্ঞাসাবাদ করেন যে কেন 14 মাস বা সেখানে 14 মাস ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম আমরা বিগত প্রায় 1 বছর বা 14 মাসই ধরুন না কেন, সেখানে কিন্তু আমরা এই করোনা মহামারীকে দেখে আসছি এবং একদমই করোনা মহামারী থেকে কিন্তু বেরিয়ে পড়েনি আমাদের দেশ। তারপরে কিছু কিছু রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি থাকায় সেখানে কিন্তু মানা হচ্ছিল যে করোনা প্রায় শেষের পথে, বা সেখানে বিভিন্ন ঢাক ঢোল সেখানে দেখা যায় বা অনুষ্ঠান দেখা যায়, কিন্তু বা যাই হোক সেই বিষয়টি কিন্তু একদম পরিষ্কার যে একদমই করোনা কিন্তু মুক্ত ছিল না দেশ, এবং আমরা পরবর্তী সময়ে আবারও কিন্তু করোনা মহামারীর সম্মুখীন হতে চলেছিলাম, এবং সেখানে দাঁড়িয়ে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না সেটা কিন্তু জিজ্ঞাসাবাদ সেখানে কেন্দ্রীয় সরকারের নিকট। এবং তাছাড়াও আবারও আমরা আরো একটি হাইকোর্টকে কিন্তু অভিযোগ করতে দেখি, কলকাতার যে নির্বাচন কমিশনার রয়েছে ওনাকে খুনি বলে। কারণ যেখানে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু যদি আমরা কম্পেয়ার করি, সেখানে তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে বা ঘনত্বের দিক থেকে কিন্তু প্রায় একই বা ভৌগোলিক অবস্থানই বলো না কেন, কিন্তু যেখানে তামিলনাড়ুতে সেখানে সংখ্যা বা যে নির্বাচনের সংখ্যা যদি সেখানে 1 দফায় হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন 8 দফায়? সেখানে কিন্তু বারবার প্রশ্ন ছিল এই করোনা মহামারীর সময়ে সেখানে র্যালি বন্ধ করা হয়েছে বা এমন অনেক কিছু বিষয় রয়েছে, তারপরেও কিন্তু কেন এই করোনা মহামারী কালে 8 দফায় নির্বাচন, সেটা কিন্তু আরো কম বা আরো অন্য পদ্ধতিতে কিন্তু সেই নির্বাচন করাই যেতে পারত। সেই নির্বাচনের আজকে শেষ দিন ছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু আরো বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনতে পাই যে নির্বাচন কমিশনার নাকি কিছুদিন পরে, শোনা খবর সেটি, যে কিছুদিন পরে রিটায়ার্ড হতে চলেছেন, তিনি কোনো এক রাজ্যের রাজ্যপাল হতে চলেছেন, এই ধরনের খবরও কিন্তু উঠে আসছে। সেই বিষয়গুলি কিন্তু সত্যি বলতে গেলে যে বায়াসড নির্বাচনে বা পশ্চিমবঙ্গে কি বায়াস নির্বাচন হয়েছে বা করোনা মহামারী কালে কেন জনগণের কথা ভাবা হলো না, সেই বিভিন্ন প্রশ্ন কিন্তু তুলে ধরে আমাদের সামনে। এবং এই বিষয়ে তোমার কি জানা রয়েছে? পশ্চিমবঙ্গে করোনা মহামারীও কিন্তু অনেকটাই কিন্তু সংখ্যা কম উঠে আসছে বা আমাদের সামনে কম তুলে ধরা হচ্ছে কিনা সেটা জানা নেই, 15,000-এর মতো আক্রান্ত হচ্ছে দিনে, সেই বিষয়গুলো উঠে আসছে, তুমি কি জানো? দেখো, একদিকে যখন করোনা দাপিয়ে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাও, পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু সেরকম কিন্তু একটা খুব ভালোর দিকে ঠেকে না, বা পশ্চিমবঙ্গের করোনা আক্রান্তের দিকে যদি দেখো সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। এবার তুমি যেটা বলছো নির্বাচনের কথা বলছো, এরই মাঝে কিন্তু নির্বাচনও হচ্ছে, এবং নির্বাচন কিন্তু প্রায় 1, 2, 3, 4 নয়, প্রায় 8 দফায় নির্বাচন হচ্ছে। 8 দফায় নির্বাচনের দিকটা যদি তুমি দেখতে যাও, এই বছর কিন্তু এটা নিয়ে কিন্তু প্রথমবারের মতন কিন্তু মুখ্যমন্ত্রী, এই বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেটার কিন্তু একটা বিরোধিতা করেছিলেন, তিনিও বলেছিলেন 8 দফা। কিন্তু আমরা যদি দেখি এই যে 8 দফার নির্বাচন দেখি, তাহলে দেখা যায় যে যে বিরোধী দলদের প্রচার সজ্জা যেটা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচার সজ্জাটা কিন্তু চালাতে সুবিধা হয়, এবং দেখা গেছে বলাই বাহুল্য যে সেখানে কিন্তু প্রচার সজ্জা চালাতে গিয়েও কিন্তু একাংশ জনকে কিন্তু করোনা আক্রান্ত হতে দেখা গেছে। এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এবার কিন্তু পাখির চোখ করে কিন্তু দেখছে বিভিন্ন সব প্রত্যেকে। অনেকেই আশঙ্কা রয়েছে যে পশ্চিমবঙ্গের ফলাফল কিন্তু বেরোতে চলেছে 2 তারিখ, এবং 2 তারিখের পরে আরো বিশেষ কিছু আসছি, এক পর এক আসছি। আর এবার যদি দেখি আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবছর যা হচ্ছে, ঠিক 2018 নির্বাচন, ত্রিপুরার নির্বাচন একই ছিল। 2018 ত্রিপুরার নির্বাচনে একটাই স্লোগান ছিল, প্রত্যাবর্তন না পরিবর্তন, যেটা 2021-এ আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি, খেলা হবে, বঙ্গে এবার খেলা হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মোদি ভার্সেস মমতা, সেরকম একটা লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। কিন্তু এখানেও প্রশ্ন, শেষ হাসি হাসবে কে? জলঘোলা অনেক কিছু নিয়ে হচ্ছে, বিভিন্ন রকম ভাবে কিন্তু এই দল ওই দলকে দেখে নেওয়ার চেষ্টা চলছে, বিভিন্ন রকম গুজব প্রচার চলছে, বিভিন্ন মিডিয়াতে সেরকম ভাবে কিন্তু ছড়িয়ে পড়ছে, হয়তো মিডিয়াগুলো কারোর কথায় প্রভাবিত হয়েও কিন্তু একের পর এক কথা কিন্তু বলে যাচ্ছে। তো যেটা রয়েছে
সবচাইতে বড় নির্বাচন যদি আমরা দেখে থাকি 8 দফায় নির্বাচন সংঘটিত হচ্ছে এবার পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি ত্রিপুরাতে 25 বছরের বাম অপশাসনকে কিন্তু ফেলে লাল শিবিরে কিন্তু গেরুয়া ঝড় উঠতে এবারেও কিন্তু প্রশ্ন মানে এবারও কিন্তু দেখতে পাচ্ছি এটা এবারেও কিন্তু প্রশ্ন সেখানে যে এবার মা মাটি মানুষ থেকে সেটা কি বেরিয়ে কি এবার সেখানে গেরুয়া শিবির বা পদ্ম শিবিরের ঝড় উঠবে, নাকি মা মাটি মানুষ যেটা ছিল 10 বছরের সেটাই থাকবে? কার দিকে যাবে? কিন্তু অবশ্যই আমরা আপনাদের সামনে আগামী কাল কিন্তু এক্সিট পোল বিভিন্ন জায়গায় তুলে ধরবে, সেরকম আমরাও কিছু একটা আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে 8 দফার শেষ দিনে কিন্তু সেখানে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা বলা চলে মিঠুন চক্রবর্তীকেও কিন্তু সেখানে দেখা গেছে বিজেপির হয়ে প্রচার করতে, এবং জোর প্রচার কিন্তু করতে সেটা দেখা গেছে বেলগাছিয়ার একটি নির্বাচন হলে কিন্তু সেখানে দেখা গেছে ওনাকে গিয়ে সেখানে কিন্তু সোজা সেখানে প্রবেশ করতে ঢুকে যেতে এবং নিজের মতদান করতে, এবং সেখানে কিন্তু তিনি কিন্তু বিজেপির হয়ে কিন্তু জোরদার প্রচার করছিলেন। কাশীপুর বেলগাছিয়া ছিল সেই কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু মতদানে পৌঁছে গেছিলেন এবং খুব জোর প্রচার করেছেন, এবং আজকের শেষ দফার ভোটের কিন্তু প্রচার সেখানে দেখা গেছে। সেটাই কিন্তু আগামী দিন 2 তারিখ, আর আসন্ন 2 তারিখ একেবারেই দোরগোড়ায়। আগামীকাল থেকে থাকবো আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে, এবং আগামী 2 তারিখ অবশ্যই আমরা আপনাদের সামনে কি আপডেটস রয়েছে, কে হাসতে চলেছে পশ্চিমবঙ্গে, কি হতে চলেছে 8 দফার নির্বাচনের পর, তারপরে তো আরো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। অবশ্যই সবকিছুর দিকেই আমরা তাকিয়ে রয়েছি, এবং 2 তারিখ আমরা আপনাদের সাথে থাকছি, এবং আগামীকালকেও আমরা এক্সিট পোলের বিষয়ে তুলে ধরার চেষ্টা করব, এবং তার জন্য অবশ্যই আমরা আমাদের সঙ্গে চাইবো, আপনারাও আমাদের সহযোগিতা করবেন আমরা আশা রাখছি। খেলা তো হবেই, অবশ্যই খেলায় কেউ না কেউ তো জিতবে, একজনকে হারতে হবে, একজনকে ভালো ফল করে কিন্তু এগিয়ে যেতে হবে পরবর্তী 5 বছরের জন্য। পরবর্তী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কে বসতে চলেছে সেটাই কিন্তু দেখতে আমরা চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এই সময়। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসি রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672।